পঞ্চপ্রদীপ জ্বলে গেছে দেখছি। হ্যাঁ পঞ্চপ্রদীপ? পঞ্চপ্রদীপ বলতে? আরে বাবা, 5 প্রদীপের তোরাই তো 5 সলতে রে। হ্যাঁ কি ব্যাপার রে গুলটে, দুপুরের খেটনটা তো জম্পেশ হয়েছে দেখছি। কি দিয়ে ভাত খেলি? আজ ইলিশ মাছ হয়েছিল দাদু। ইলিশ? বলিস কি রে? গোপাল দাদু, ইলিশ মাছের একটা গল্প বলো না। হ্যাঁ দাদু, একটা ইলিশ মাছের গল্প শোনাও। ঠিক আছে ঠিক আছে, আজ বরং ওই ইলিশেরই একটা ঘটনা শোনাই তোদের, বুঝলি? শোন তবে। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের মহামন্ত্রী বাজার থেকে এক জোড়া ইলিশ কিনে ফিরছেন, বুঝলি? এমন সময় নাম হই মন্ত্রী মশাই। নমস্কার নমস্কার। একেরে জোড়া হিলসা কি না ফিরতেছেন দেখি। কদিন থেকে গিন্নি ইলিশ খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে। অগত্যা নিলাম দুটো কিনে। তা কত দাম নিল হিলসা গুলান? 300 টাকা কিলো। 300? কেন, খুব বেশি নিল নাকি? বেশি মানে? আপনারে একদম ঠকাই দেছে বেটা। বলো কি হে, ঠকিয়ে দিয়েছে? আল বাত ঠকাই দেছে। কালই তো ওই হোতল বাবু 200 টাকা কেজি দরে লইয়া আইল। মাত্র 200 টাকা করে? তবে আর বলতেছি কেন, তোমার ফদলবাবু যে মাছটা কিনেছিল সেটা বোধহয় গঙ্গার ইলিশ, বুঝেছ? আর এগুলো হচ্ছে পাকা পদ্মার। আর কয়েন না মন্ত্রী মশাই, আপনার কথা শুই না ঘোড়াও হাসবা। এই নবদ্বীপে পদ্মা আসছে কোথায় কম দেখি? সে পদ্মা হলো গে আমাগো দেশে, মানে বাংলাদেশে। বেটা গোমুখদের কি করে বোঝাই? হ্যাঁ ঠিক আছে বাবু, ঠিক আছে। আমার পয়সা আমি ঠকেছি, ব্যাস। তোমাদের কি? হ্যাঁ আমি চলি। আরে আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনলেন বুঝি? না কিনলে বিনি পয়সায় দেবেটাকে শুনি। সে কথা আমি বলছি নে, মানে জানতে চাচ্ছি কত করে নিল। দাম শুনে তোমার কাজ কি বাপু? তুমি তো আর দামটা দিয়ে দেবে না। তবু শুনিন একবার। আগের বেটা দাম নিয়ে বড্ড ভ্যান তাড়া করছিল, একে বরং একটু চমকে দিই। মাত্র 150 টাকা কিলো। 150? সত্যি 150 করে? তবে আর বলছি কি হে, সস্তায় হয়েছে, কি বলো? খুবই সস্তায় পেয়ে গেছেন। অনেক দিন ওই মাছটার স্বাদ পাইনি। আপনি যদি কর্তা মারে বলে না না বেশি নয়, এই 2-1 পিস যদি পাঠিয়ে দেন। এবারটা দেখছি এক কাটি বাড়া। কিছু বললে নাকি? হ্যাঁ না না, বলছিলাম কি কর্তা মারে বলে যদি। বলবো কথা মারে, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ। এ তো দেখি ইলিশ কিনে মহা ঝামেলা হলো। সকলেই দাম জানতে চায়। আরে বাবা, বাজারে গিয়ে দাম করলেই তো লাটা চুকে যায়। যত সব। আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনে ফিরছেন বুঝি? আরো একজন হাতে ইলিশ দেখেও জিজ্ঞাসা করা যায় ইলিশ কিনে ফিরছেন বুঝি? দেখতেই তো বাচ্চা বাবু, এগুলো ইলিশ, রুই কাতলা নয়। তা সস্তায় পেয়ে নিয়ে এলাম দুটো। বস্তায়? বলেন কি, বস্তায় করে ইলিশ মাছ বিকোচ্ছে নাকি? কোথায়? এ তো দেখি বদ্ধ কালা। বস্তা নয়, সস্তা, মানে কম দাম, বুঝেছো? ও, সস্তায় পেয়ে গেলেন? তা বলবেন তো। তা এমন চেঁচাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? যাকে ওসব কথা। সস্তা বলতে কত সস্তা মন্ত্রী মশাই? মানে ঠিক কত করে নিল? একদম জলের দরে। ফলের দরে ইলিশ মাছ? সস্তাই বটে, সস্তা, ঠিক বলেছেন। তা কবে হচ্ছে ইলিশের ভোজ? আমার শ্রাদ্ধে। আজ রাতে
রাতে বলেন কি? তা বেশ, আমি আজ রাতেই না হয় একবার হাজির হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ কিছু বললে? হ্যাঁ, পিছু পিছু চলতে পারলে তো ভালোই হতো। তবে তবে একটা জরুরি কাজ আছে কিনা? এ তো দেখছি মহা ফ্যাসাদ। পেশাদ? আগে আপনাদের পেশাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এখন তবে যাই মন্ত্রী মশাই, হ্যাঁ কি বলেন? যাই তবে। উফ, মাথা গেল। আর কাউকে দাম টাম বলতে হবে না। গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? ও গিন্নি, কেন? উমা, কি সুন্দর ইলিশ মাছটা এনেছো গো। কত দাম নিল গো? চাপ বাবা, এখানেও সেই দামের গপ্প। নিকুচি করেছে দামে। এই রইল তোমার ইলিশ, যা পড়ো দাঁতো। আমি চললুম রাজ দরবার। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি হলো যে? একটু বাজারের দিকে গিয়েছিলাম। সে কি মন্ত্রী, মাইনে দেবার ভয়ে বাড়ির কাজের লোককে তাড়িয়ে দিয়েছেন নাকি? না মহারাজ, তা নয়। তবে কিনা তবে তবে কি মন্ত্রী? আসলে মহারাজ, গিন্নি কদিন যাবৎ বড্ড ইলিশ ইলিশ করছিল, তাই আমি নিজে গিয়ে তা বলবো কি মহারাজ, ইয়া বড় বড় ইলিশ ধরা পড়েছে। ধরা পড়েছে? বলেন কি মন্ত্রী, ইলিশা চোর না ডাকাত যে ধরা পড়বে? আগে ধরা পড়েছে মানে জেলেদের জালে উঠেছে। ভাই বলুন। সত্যি মহারাজ, এমন ইলিশ আমি বাপির জন্মে দেখিনি। আহা, আহা, কি তার সাইজ, কি তার চেকনাই, চোখে দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায় মহারাজ। চোখে দেখার বদলে চেখে দেখাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। যাকি, তা মন্ত্রী মশাই, আপনি কি আবার মন্ত্রিত্ব ছেড়ে ইলিশ মাছের ব্যবসা শুরু করবেন নাকি? এ কথা কেন বলছেন মহারাজ? বলছি কি আর সাধে মন্ত্রী, আপনি যেভাবে এই ইলিশ ইলিশ করে খেপে উঠেছেন তাতে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক তা নয় মহারাজ, আসলে এটা ইলিশের মরশুম কিনা, যেখানেই যান শুধুই ইলিশ, শুধুই ইলিশের গল্প। আসলে এটা যে ইলিশের মরশুম সেটা না একেবারেই ভুলে গিয়েছিল। আপনি ঠিকই বলেছেন, এই সময় ইলিশের গল্প বন্ধ করা প্রায় অসম্ভব। তোরা যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মহারাজ, ইলিশ কিনে ফেরার পথে কত লোক যে দাম জিজ্ঞাসা করেছে, কি বলবো মহারাজ। তা আমার দরবার থেকে বাজারের দূরত্ব কত মহামন্ত্রী? প্রায় মিনিট 10 রাস্তা। 10 মিনিট? আচ্ছা গোপাল, ইলিশ হাতে এই 10 মিনিটের পথ কি তুমি আসতে পারবে, যাতে কেউ দাম জানতে না চায়? মহারাজ, এটা এমন কি কঠিন কাজ মহারাজ? বেশ বেশ, তুমি যদি বাজার থেকে একটা এই বড় সড়ো ইলিশ মাছ হাতে নিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে আমার দরবারে উপস্থিত হতে পারো, এবং যদি কেউ তোমাকে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে, তাহলে তাহলে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেব। কি তুমি রাজি তো? আমি রাজি মহারাজ। কিন্তু ভুল করেও কেউ যদি ইলিশের দাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু বুঝতেই পারছো, তোমার ওই 500 টাকা জরিমানা দিতে হবে। আর এটাই আমার শর্ত। আপনার শর্ত শিরোধার্য মহারাজ। আজ নির্ঘাত তুমি ঠকবে গোপাল, নির্ঘাত ঠকবে। পুরস্কার পাওয়া তো দূরের কথা, তুমি বরং জরিমানার 500 টাকা ট্যাঁকে গুজে মাছ কিনতে যাও। সে দেখা যাবে মন্ত্রী মশাই। তাহলে আমাকে মাছের দামটা দিন মহারাজ। ধন্যবাদ। এবার আমাকে তবে আসতে আজ্ঞা দিন মহারাজ। ঠিক আছে গোপাল, তাহলে শুভস্য শীঘ্রম।
তুমি এখনই রওনা হয়ে যাও। আজ্ঞে মহারাজ, এই গেলুম আর এই এলুম। তোরা যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মন্ত্রী, বলতে আজ্ঞা হোক মহারাজ। আপনি আপনার বিশ্বস্ত কোনো লোককে পাঠান যে গোপালকে অনুসরণ করবে আর রাজপথে যা যা ঘটেছে তার বর্ণনা দেবে। কিন্তু সাবধান, গোপাল যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচরকে পাঠাচ্ছি। ফিরে এসে ও সবিস্তারে আপনাকে সব জানাবে। বেটা ধানের সব জারি জুরি আজই খতম হবে। ঠিক আছে, আমি তাহলে এখন একটু বিশ্রামে যাচ্ছি, আপনারাও আসুন। বটা আছো নাকি? ভেতরে আসতে আজ্ঞা হোক হুজুর। তার দরকার নেই, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে এসেছি বটা। কাজটা করা চাই কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, কি করতে হবে শুধু বলুন। শোনো, মহারাজ গোপালকে ইলিশ মাছ কিনতে পাঠিয়েছে। তুমি এক্ষুনি বাজারে চলে যাও। গোপাল মাছ নিয়ে ফেরার সময় যেভাবেই হোক মাছের দামটা জেনে নিতে হবে, বুঝেছো? কিন্তু সাবধান, আমি যে তোমাকে পাঠিয়েছি সে কথা ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রওনা দাও, রাজসভায় দেখা হবে, কেমন? হ্যাঁ, কি গো, পাগল টাগল হয়ে গেলে নাকি? এইসব ছাই বর্ষ মাগতেছে বড়। ও গো, আমার কি হলো গো? ওনাকে বোধহয় তেনারা ভর করেছে। ও গো, কি হলো গো? রাম 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 রাম। ও গো, তুমি মরা কান্না থামাবে কিন্নি? থামবো কি গো? তেনারা তোমাকে ধরলেন আর আমি, ও মা গো। ধুর তেরি ছাই। আরে বাবা, ইলিশ মাছ কিনতে যাচ্ছে কিনা, তাই এসব ছাই বর্ষ মাগছো? হাতে কড়কড়ে 500 টাকা এনে দিলে বুঝবে এই সাজের কি মহিমা। যাক, এখন আমি তৈরি, এবার চলে গিন্নি, টাটা। দেখ দেখ, লোকটা দিগম্বর। পাগলটাকে তো আগে কখনো দেখিনি। কিন্তু আমার যেন কেমন চেনা চেনা লাগছে। তা তো লাগবে, রাঁচি থেকে ফিরলি কি না? আহা আহা আহা, ইলিশ মাছ দেখছি, তা কত। ধরেছি ধরেছি জাহাপনা, আসল অপরাধীকে পাকড়াও করেছি। এই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিজে তোর শাস্তি দেব। কি ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? বলা যায় না, ইটটা যদি সত্যি সত্যি ছুঁড়ে দেয়, এই কাজ নেই আর দাম জানায়। চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবা, বেটা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? এই নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কাজ। না হলে আগ বাড়িয়ে কেন বলতে যাবে? গোপাল, সে কি তোমার এই অবস্থা কেন? আগে এটার জন্য হুজুর, তার মানে? আপনার কথা মতো ইলিশ এনেছি মহারাজ, কিন্তু বিশ্বাস করুন মাছের দাম নিয়ে কেউ কোনো প্রশ্নই করেনি মহারাজ। বটি, মন্ত্রী, আপনার অনুচরদের ডাকুন। আমি হাজির মহারাজ। তুমি দেখেছো গোপালকে ইলিশের দাম নিয়ে কেউ কিচ্ছু বলেনি? হ্যাঁ মহারাজ, দেখেছি, কিন্তু কিন্তু কি? মানে গোপাল ভাঁড় পাগল হয়ে গেছে। সে কি? আজ্ঞে মহারাজ, পাগল না সাজলে
মন্ত্রী মশাই আজ যে জিতে যেতেন। তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনুচরই আমাকে দাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ব্যাপারটা একটু খুলে বলবে গোপাল? তবে শুনুন মহারাজ, লোকটা দিগম্বর। ইলিশ মাছ দেখছি, তা কত? আসল অপরাধীকে পাকড়াও করেছি। ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? ওরে বাবা! কি মন্ত্রী মশাই, গোপালের সঙ্গে আর লাগবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি দুঃখিত। না না, শুধু দুঃখিত হলেই চলবে না। আমি তো গোপালকে 500 টাকা পুরস্কার দিচ্ছি, শাস্তি হিসেবে আপনাকেও 500 টাকা দিতে হবে। এই নাও গোপাল, আমার প্রায়শ্চিত্ত হোক। সত্যি তোমার জবাব নেই গোপাল, তোমার তুলনা শুধু তুমি। এই নাও তোমার পুরস্কারের টাকা, আর মাছটাও তুমি নিয়েই যাও। মহারাজের জয় হোক। তো রাজ্যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই, আমার শুধুই ইলিশ চাই। কি মজা গোপাল দাদুর পাগল সাজা, কি মজা গোপাল সাজা। ঠিক আছে ঠিক আছে, আজ তোরা সব বাড়ি যা, আমাকে এখন আবার দরবারে যেতে হবে। যাই। চল দিদি, এই দিদি, গোপাল দাদু। চল তাড়াতাড়ি। দেখো কাণ্ড, তোরা কোত্থেকে এসে জুটলি রে? এই দেখো দেখো, আস্তে আস্তে আস্তে, আরে ধুতি খুলে যাবে রে, ধুতি খুলে যাবে। দাঁড়া দাঁড়া, ওরে বে, আমি এখন রাজসভায় যাচ্ছি, পরে এসে তোদের গল্প বলবো। এই দেখো, গল্প না বললে আমরা তোমাকে রাজসভায় যেতেই দেব না। ঠিক ঠিক। গল্প বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, চল ওই গাছতলাটায় গিয়ে বসি। হ্যাঁ, আয় আয় আয়। নাও, এবার শুরু করো। শোন তো, তোরা তো ওই মুর্শিদাবাদের নবাবের কথা শুনেছিস? হ্যাঁ, এক ভীষণ খামখেয়ালি লোক, বুঝলি। হঠাৎ হঠাৎ তার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে, আর তার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্র। তো সেবার হলো কি, অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, জি আগে হুজুর, আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চৌস্ত হবে আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে, এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজির, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো, তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও।
বন্ধুগণ, আজকে আমার কাছে একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব? মুর্শিদাবাদের নবাব? প্রচন্ড খেয়ালি মানুষ, কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠল তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ। এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছ গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর, সরপুরিয়া আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে, আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা? বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো, বাইরে এত গোলমাল কিসের? একবার দেখো তো। এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করলো? হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, কোত্থেকে যেন এসে পড়েছে, পুরো শিবির একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো, একবার দেখি। কোথায় কোথায় সেই বেয়াদব? আজকে আমি বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধুর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর, আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। এই না না না, তাড়িও না, ইসকো পাকড়ো। পাকড়ো মানে? কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে।
কি করেছে? এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসর্গসার এবার নবাবের কবলে পড়েছে। ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন। রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন। আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজসভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর। আদাব। আদাব আদাব। হ্যাঁ, আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম। আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষোৎসর্গের বৃষ মারা পড়লে যে আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো। ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো। আমার পিতৃপুরুষের নরকবাস হবে। কোনো উপায় নেই ঠেকাবার। যত সব বদমাশ নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই। আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো। দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাঁড়টাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো? এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আর আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন 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 বলুন, আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড় আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ, তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ, এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে, এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল
নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রামো রামো ওয়াক ওয়াক, তু তু তু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি। আর কিছুই খায় না, মানে ওই গু খেকো সাপ। গু খেকো ষাঁড়? হুজুর, ষাঁড়টা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। এই দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ এই উপাদেয় মাংস হতো হুজুর। না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো দূর করো। আর উজি, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জো হুকুম জাহাপানা। হুজুরের যেমন মর্জি। আমি আসছি হুজুর, আদাব। হট হট, ওর দড়ি খুলে দে, যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার তুমি। ভাবা যায় না, তুমি আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু আর একটা গল্প বলতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা বলবো বলবো।